সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে দ্বাদশ অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই থাকবে। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আব্দুল হামিদ আল খতিব, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দেখো তো, এখানে তোমাদের একটা ছবি দিয়েছি, এখানে অনেকগুলো লোগো আছে। তোমরা বলতে পারো কিনা এগুলো কিসের লোগো বা কিসের ছবি? হ্যাঁ, এগুলো বিভিন্ন আঞ্চলিক সংস্থাসমূহের লোগো। এখানে 8টা আঞ্চলিক সংস্থার 8টা লোগো দেওয়া আছে। তাহলে বলো তো, আজকে আমাদের ক্লাস কি নিয়ে হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরে নিচ্ছ, আজকে আমাদের ক্লাস হবে উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থাসমূহ। তাহলে শুরুতে আমরা আসি সার্ক। সার্ক নিয়ে আমরা আলোচনা করব। সার্ক কি? এখানে তোমরা একটা ছবি দেখতেছ, সার্কের মনোগ্রাম দেওয়া আছে, আর এর চতুর্পাশে 8টা দেশের মানচিত্র দেওয়া আছে। তাহলে আসো আমরা দেখি সার্ক কি। সার্কের পূর্ণরূপ কি? এস দিয়ে সাউথ, এ দিয়ে হচ্ছে এশিয়ান, তারপরে এ দিয়ে অ্যাসোসিয়েশন ফর, আর দিয়ে হচ্ছে রিজনাল, সি দিয়ে কোঅপারেশন। তাহলে সার্কের পূর্ণরূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এটাকে আমরা বাংলায় বলবো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এখানে তোমরা সার্কের পূর্ণরূপ পেলে। এখন আসো সার্ক সম্পর্কে আরো কিছু জেনে নিই আমরা। সার্ক প্রতিষ্ঠিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে ঢাকায়। সার্কের মূলত প্রতিষ্ঠা উদ্যোগ বাংলাদেশে নিয়েছিল, সেই হিসাবে এটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকায় 1985 সালে। এর সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু, আর সার্কের সদস্য দেশ হচ্ছে 8টি। বর্তমান সেক্রেটারি জেনারেল আমজাদ হোসেন, বিসিএল পাকিস্তান। বর্তমান চেয়ারম্যান কেপি শর্মা, নেপালের। আর সার্কের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। এখানে দেখো সার্কের সদর দপ্তরের একটা ছবি দেওয়া আছে। আমরা এর আগে দেখেছি যে সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এবার দেখো সার্কের সদস্য দেশ কয়টা। এর আগে আমরা বলেছি 8টা। 8টা দেশ কি কি? সার্কের সদস্য 8টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। এইখানে 8টা দেশের মানচিত্র দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাবে। এবার আসো সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য। সার্কটা আসলে আমাদের দক্ষিণ এশিয়ার অঞ্চলের জন্য আসলে এটা গুরুত্বপূর্ণ যে এই অঞ্চলের দক্ষিণ এশিয়াতে 8টা দেশের সমন্বয়ে সার্ক গঠন করা হয়েছে। তো এখানে সার্ক গঠনের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো, এখানে গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যগুলো আমি উল্লেখ করেছি তোমাদের। প্রথমত হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। সার্কের মধ্যে যে 8টা দেশ আছে, এই 8টা দেশের জনগণের জীবনযাত্রা কিভাবে মান উন্নয়ন করা যায়, যারা পিছিয়ে আছে তাদের কিভাবে ডেভেলপ করা যায়, এই নিয়ে হচ্ছে এটার প্রধান লক্ষ্য। তারপর হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য। যে দক্ষিণ এশিয়ার এই যে 8টা দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছে, এই 8টা দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চালু করা, কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, তারপর উক্ত অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। এখানে এই শেষ পয়েন্টটাতে আমরা দেখতে পাই যে আসলে সার্কভুক্ত যে 8টি দেশ আছে, এখানে 8টি দেশের মধ্যে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে আমরা এই বিরোধ এবং সমস্যা দূরীকরণে ক্ষেত্রে আসলে সার্ক তেমন সফল হতে পারেনি। তারপরে আমরা আশা করব যে এটা ভবিষ্যতে সার্ক এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। তাহলে তোমরা এখানে সার্ক সম্পর্কে একটা সামান্য ধারণা পেয়েছো। আর আমাদের এই অধ্যায়ে অনেকগুলো আঞ্চলিক সংস্থা নিয়ে আমরা সামান্য কিছু হলেও ধারণা দিব, তোমরা এগুলো দেখবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলো অঞ্চলের বিস্তারিত ধারণা দেওয়াটা আসলে অনেক সময়ের ব্যাপার। একটা ক্লাসে তোমাদের এই সবগুলো অঞ্চল নিয়ে, আঞ্চলিক জোট নিয়ে আসলে ধারণা দেওয়া সম্ভব হবে না, সেজন্য আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে এখানে উল্লেখ করেছি। তারপর আসো আসিয়ান। আসিয়ানও একটা আঞ্চলিক জোট। আসিয়ানটা কি দেখো, A for association of, S for south, E for east, A for Asian, N for nations। তাহলে হচ্ছে আসিয়ান মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। এটাও একটা আঞ্চলিক সংস্থা, তবে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে এই আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেখো আসিয়ান সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। আসিয়ান প্রতিষ্ঠিত হয় 1967 সালের 8ই আগস্ট। এটা ইন্দোনেশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আসিয়ানের সদস্য দেশ হচ্ছে 10টি। আসিয়ানের লক্ষ্য উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে কাজ করা এবং উক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। তারপর আসো এখানে আমরা আসিয়ানের সদস্য দেশগুলো, আসিয়ানের সদস্য দেশ হচ্ছে 10টি। এখানে 10টা দেশের পতাকা দেওয়া আছে এবং প্রত্যেকটা পতাকার পাশে দেশের নামগুলো উল্লেখ করা আছে। আসিয়ানের 10টি সদস্য দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার এবং সিঙ্গাপুর। তাহলে আমরা আসিয়ান সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এবার আসো ইউরোপিয়ান ইউনিয়ন, এটাকে সংক্ষেপে বলে ইইউ। ইউরোপিয়ান ইউনিয়ন কি? ইইউ, ই হচ্ছে ইউরোপিয়ান আর ইউ হচ্ছে ইউনিয়ন। তাহলে ইইউ বলতে ইউরোপিয়ান ইউনিয়ন বোঝায়। এটা আসলে ইউরোপের যে দেশগুলো, ইউরোপের দেশগুলো নিয়ে মূলত এই জোটটা গঠিত হয়, ইউরোপিয়ান ইউনিয়ন। এটা প্রতিষ্ঠিত হয় 1 নভেম্বর 1993 নেদারল্যান্ডে। এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। তারপরে এর সদস্য সংখ্যা হচ্ছে 28টি। তবে এদের এই ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে 28টি দেশ, তাদের নিজস্ব একটা মুদ্রা আছে, সেটার নাম হচ্ছে ইউরো। যদিও প্রত্যেকটা দেশের দেশীয় মুদ্রা আছে, কিন্তু তারা তাদের দেশীয় মুদ্রার পাশাপাশি এই ইউরো মুদ্রাটাও তারা পারস্পরিকভাবে লেনদেন করে। এই মুদ্রার মধ্য দিয়ে তারা যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে 28টা দেশ আছে, পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখে, পারস্পরিক লেনদেন তারা এই ইউরো মুদ্রার মাধ্যমে করে। তো ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আছে, এটা মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে তাদের ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা করা। তাহলে এবার আসো আমরা পরবর্তীতে আসছি G7। G7 কি? G7 হচ্ছে গ্রুপ অফ 7, 7টা দেশের সমন্বয় একটা গ্রুপ, আর এই গ্রুপকে বলা হয় G7। এখন G7 বা 7টা দেশ
কারা কারা। সবচেয়ে মজার বিষয় হলো যে এই 7টা দেশই শক্তিশালী শক্তিশালী 7টা দেশের সমন্বয়ে G7। তো শক্তিশালী 7টা দেশ হচ্ছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা, ইতালি। আমরা জানি যে এরা অর্থনৈতিক দিক থেকেও অনেক শক্তিশালী। তো এই 7টা দেশের সমন্বয়ে G7। তো শিল্পোন্নত শীর্ষ 7 দেশের জোট হলো G7। এটা প্রতিষ্ঠিত হয় 1975 সালে ফ্রান্সে। তো এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে তো পারস্পরিক সহযোগিতা করবেই, পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোকে তারা সহযোগিতা করবে। যারা নিম্ন মধ্যম বা নিম্ন আয়ের দেশগুলো, ডেভেলপিং কান্ট্রি যেগুলো, তাদেরকে তারা সহায়তা করে G7। এখানে G7 ভুক্ত 7টি দেশের পতাকা আছে। এখানে তোমরা দেখতে পাও যে এখানে 7টা দেশের পতাকা। প্রথমে আছে কানাডা, তারপর হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। এবার আসো ওআইসি। ওআইসি কি? ওআইসির এখানে একটা লোগো দেখতেছো তোমরা, মনোগ্রাম। এবার আমরা জেনে নিই ওআইসি কি। ওআইসি হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ও দিয়ে হচ্ছে অর্গানাইজেশন অফ, আই দিয়ে ইসলামিক, সি দিয়ে হচ্ছে কোঅপারেশন। তাহলে হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ইসলামী সহযোগিতা সংস্থা। এটা হচ্ছে মুসলমান, বিশেষ করে যদিও ওআইসির সদস্য দেশের মধ্যে অমুসলিম দেশ আছে দুইটা দেশ, তারপর এটা ইসলামী সহযোগিতা সংস্থা হিসেবে নামকরণ করা হয়েছিল। এটা মুসলমানদের, সবগুলো মুসলিম রাষ্ট্রের তাদের স্বার্থ সংশ্লিষ্ট বা নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সম্পর্ক সুদৃঢ় করার জন্য মূলত এই ওআইসি প্রতিষ্ঠিত করা হয়েছিল। ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালে 25 সেপ্টেম্বর। এটা সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দা। ওআইসি সদস্য দেশ হচ্ছে 57টি, আর বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে 1974 সালে। ওআইসির আগের পূর্ণরূপ ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ছিল, পরবর্তীতে এটা চেঞ্জ হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এবার দেখো নেম। নেম কি? নেম সম্পর্কে আমরা জেনে নিই। নন অ্যালাইন্ড মুভমেন্ট। N for non, A for aligned, M for movement। তাহলে নেমের পূর্ণরূপ হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। এটা হচ্ছে মানে এটাকে জোট নিরপেক্ষ বলার উদ্দেশ্য হচ্ছে যে এরা যে সামরিক যে বাহিনী, সামরিক যে দেশগুলো আছে, সেই দেশগুলোর বাইরে গিয়ে তারা একটা আলাদা জোট তৈরি করেছে, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে সার্বিয়াতে। সদর দপ্তর হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। আর নেমের সদস্য দেশ হচ্ছে 120টি। বাংলাদেশও কিন্তু নেমের সদস্য। তো আমাদের এই প্রত্যেকটা আঞ্চলিক জোট নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করছি, যেহেতু আমাদের এখানে প্রায় 8টা আঞ্চলিক জোট নিয়ে আমাদের পাঠ্য বই উল্লেখ আছে 9টা। এখানে আমি 8টা বিষয় নিয়ে আলোচনা করেছি তোমাদের। এবার আসো কমনওয়েলথ। কমনওয়েলথ কি? এখানে একটা মনোগ্রাম দেখতেছে, এটা হচ্ছে কমনওয়েলথের মনোগ্রাম। কমনওয়েলথ কি? কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো নিয়ে গড়ে উঠেছে কমনওয়েলথ। আমরা কিন্তু একসময় ব্রিটিশদের অধীনে ছিলাম, তো সেই হিসাবে আমরাও কিন্তু কমনওয়েলথের সদস্য। তো ব্রিটিশ উপনিবেশ থেকে যেসব দেশগুলো স্বাধীনতা পেয়েছে পরবর্তীতে, এই দেশগুলো নিয়ে গড়ে উঠেছে কমনওয়েলথ। এই কমনওয়েলথের সদস্য হচ্ছে 54টি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1931
যুক্তরাজ্যে 11ই ডিসেম্বর, আর সদর দপ্তর হচ্ছে লন্ডন, যুক্তরাজ্যে। কমনওয়েলথের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে আমি উল্লেখ করি নাই। 54টি সদস্য দেশ হচ্ছে 54টি, এর মধ্যে বাংলাদেশের কমনওয়েলথের সদস্য। আর তোমরা এটা বিস্তারিত যে কোনো ইয়েতে পেয়ে যাবে, বই অথবা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবে। আমি এখানে সবগুলো সদস্য দেশ উল্লেখ করি নাই। এবার আসো আরব লীগ। আরব লীগ কি? এখানে দেখো যে একটা মনোগ্রাম দেওয়া আছে আরব লীগের। এই মনোগ্রামের মাঝখানে আরবিতে লেখা আছে, যেখানে লেখা আছে যে জামিআতুদ দৌলতুল আরাবিয়া। এবার দেখো আরব লীগ কি? আরব দেশগুলোর সংগঠন হচ্ছে আরব লীগ। এটা আমরা জানি যে আরবি ভাষা চালু আছে এরকম দেশের সংখ্যা হচ্ছে 22টি, যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষা হিসেবে আরবিকে ব্যবহার করে, এরকম দেশের সংখ্যা হচ্ছে 22টি। এই 22টি আরব দেশ মিলে তারা একটা সংস্থা করেছে, সেটা হচ্ছে আরব লীগ। এই আরব লীগগুলো, এটাকে বলা হয় আরব দেশগুলোর সংগঠন। তার মানে হচ্ছে যাদের মাতৃভাষা আরবি, অর্থাৎ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি, তাদের সংগঠন হচ্ছে আরব লীগ। এটা প্রতিষ্ঠিত হয় মিশরে 1945 সালে 22শে মার্চ। আর এই সদর দপ্তর মিশরের কায়রোতে। আরব লীগের সদস্য দেশ হচ্ছে 22টি। এখানে তোমাদের মোট 8টা আঞ্চলিক সংস্থা নিয়ে আমি আলোচনা করেছি একদম সংক্ষিপ্ত পরিসরে। তোমাদের বইয়ে এই 9টা উল্লেখ আছে, 9টার মধ্যে একটা আমি এখানে দেইনি, উল্লেখ করিনি। আর সেটা হচ্ছে OAU, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। তো সেটা বাদ গেছে, আর বাকি 8টা নিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে তোমাদের এখানে উল্লেখ করলাম। প্রত্যেকটা নিয়ে যদি আমি ডিটেলস আলোচনা করতে গেলে আমার একটা ক্লাসে সম্ভব হবে না, সেজন্য আমি এটাকে সংক্ষেপ করে নিয়েছি তোমাদের জন্য। আর তোমরা ডিটেলস জানতে চাইলেও যে কোনো বই অথবা ওয়েবসাইট সার্চ দিয়েও পাবে। তো তোমাদের আজকে এই 8টা আঞ্চলিক সংস্থা বা জোটের সংক্ষিপ্ত পরিসরে হলেও তোমরা কিছু না কিছু জানতে পেরেছো। তো সে আলোকে তোমরা এই তথ্যগুলো মনে রাখবে। আর তোমাদের জন্য একটা বাড়ির কাজ, সেটা হচ্ছে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশ কিভাবে উপকৃত হয় সে সম্পর্কে তোমরা 10টি বাক্য লিখে নিয়ে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কিভাবে বিভিন্ন দেশ উপকৃত হয় সে সম্পর্কে তোমার যা মনে হয়, যেভাবে তুমি বুঝেছো সেভাবে তোমরা লিখে নিয়ে আসবে। তো আজকে এই ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, নিরাপদ থাকো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।